last class, last few class we discussed about the cost concept, classification, and then cost terms also. And we also discussed about the CVP analysis, that means cost volume profit analysis. And then in first two class, that means after midterm, we discussed about the introduction to management accounting. Okay, so any question regarding those class, আপনাদের ওই সব ক্লাসে যদি কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার, কোনো কোশ্চেন নেই। ওকে, ভেরি গুড। সো আপনারা এখন যেটা ফাইনালের জন্য যেটা আপনারা প্রিপারেশন নেবেন এই চারটা চ্যাপ্টারের উপরে, আপনারা হলো প্রথম যে লেকচারটা শিট দিয়েছিলাম আমরা, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কিছু থিওরিটিক্যাল অ্যাসপেক্ট ডিসকাস করা হয়েছে ওটা, তারপর আপনার কস্ট কনসেপ্ট ক্লাসিফিকেশন ওইটা উপরে ডিসকাস করা হয়েছে, ওটার উপরে আসবে ম্যাথ আসবে, প্লাস কিছু থিওরিও আসবে আসতে পারে, সরি। আর হলো আপনাদের সিভিপি অ্যানালাইসিস থেকে ম্যাথ আসার সম্ভাবনা আছে, আর হলো আমাদের রেশিও অ্যানালাইসিস। এই চারটা চ্যাপ্টার আমরা পড়লেই আমরা মোটামুটি আমাদের পরীক্ষা ফাইনাল এক্সামের জন্য মোটামুটি একটা প্রিপারেশন হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? জি। আর কোশ্চেন খুব একটা টাফও আসবে না, যেহেতু আপনাদের অনেকদিন পরে আপনারা হয়তো বা ইন পার্সন ক্লাস পরীক্ষা দিবেন, এক্সাম দিবেন, সো ওইভাবেই আপনাদেরই করা হচ্ছে। আর আপনারা আপনাদের ক্লাস লেকচার ফলো করলে ইনশাল্লাহ আপনারা সবই ইনশাল্লাহ দিতে পারবেন, যদি আপনারা রেগুলার বেসিসে পড়াশোনা করে থাকেন। এখন যারা পড়াশোনা করবে না বা তাদের তো আর কিছু করার নাই, আর যারা মানে ভালো রেজাল্ট করতে চান বা যাদের একটু আছে, তারা এইগুলো আপনার ফলো করলে ইনশাল্লাহ ভালো করতে পারবে। আপনাদের একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে তো না, টপিক? জি স্যার। ওকে, প্রেজেন্টেশন টপিক ভিতরে এটাও আছে, রেশিও অ্যানালাইসিসও আছে। কেউ যদি চান এই রেশিও অ্যানালাইসিস উপরে করবেন, ইউ আর ওয়েলকাম, নো প্রবলেম। আর যদি কেউ চান না আমি এটা দিয়ে করবো না, আমি বাকি চারটার ভিতরে যে কোনো একটা করবো, সেটাও কোনো সমস্যা নাই। আপনার যেটা ভালো লাগে সেটার উপরে একটা প্রেজেন্টেশন করবেন, করে তারপর এটা আমি অবশ্যই বলছি ফর্মাল প্রেজেন্টেশন করার জন্য। ফর্মাল প্রেজেন্টেশন এই মানে এই যে আপনারা যাতে আমার টপিক ওরিয়েন্টেড এবং এটা হয়, এবং এটা আপনার এমন না যে কেউ ঘুমায় কেউ শুয়ে শুয়ে এমন ভাবে কিছু একটা দিয়ে দিলেন আপনার প্রেজেন্টেশন হয়ে গেল। নো, আপনার এটাকে সিরিয়াস হিসাবে আপনার যেভাবে প্রেজেন্টেশন আপনার একটা করতে হয় ওইভাবেই করবেন। জাস্ট ফর্মাল না মানে এইটাই না যে আপনাদের শুধু ড্রেস আপ এটাই হলো ফর্মাল, নো। আমাদের যে টপিকস দেওয়া হয়েছে ওই টপিকস উপরে স্মার্টলি ডিসকাস করাটাই হলো আমাদের এখানে ফর্মাল। বুঝতে পারছেন? জি স্যার। স্যার ওই যে ডিফারেন্সিয়াল কস্ট, অপরচুনিটি কস্ট আর সাঙ্ক কস্ট, ওইখানে যে উদাহরণগুলো দেওয়া থাকে না, ওগুলা ডিফাইন করা না একটু কনফিউশন করতে হয় ওইগুলা। আরো যদি কিছু উদাহরণ যদি দিতেন তাহলে ভালো হইতো। আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকলে কোনো কনফিউশন থাকবে না। যদি কনসেপ্ট একটু প্রবলেম থাকে, মানে কনসেপ্ট মানে কি, তাহলে আপনি ওই যদি কস্টটা যদি না বুঝে থাকেন দেন সেক্ষেত্রে একটু প্রবলেম করতে পারে, সেক্ষেত্রে আপনার প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। ঠিক বলছেন, ঠিকই আছে। তো আমরা যেটা মনে হয় কি স্যার, এটা ডিফারেন্সিয়াল কস্টের মধ্যেও পড়ে আবার অপরচুনিটি কস্টের মধ্যেও পড়ে। হতে পারে আপনার দুইটা কষ্ট হতে পারে, কোনো সমস্যা নেই। তো ওগুলা নিয়ে এত মানে এত করার না। আপনারা যদি আপনাদের জন্য আরো ডিসকাস করতে হয় আমরা ডিসকাস করবো, আমাদের সময় আছে, আরো চারটা ক্লাস আছে। তো এই চারটা ক্লাসের ভিতরে যেমন আজকে আমি রেশিও একটা ক্লাস করবো, এই রেশিও একটা ক্লাসে শেষ হয়ে যাবে থিওরিটিক্যাল অ্যাসপেক্ট। দেন আমরা একটা নেক্সট ক্লাসে আমরা এই রেশিও অ্যানালাইসিস রিলেটেড কিছু একটা দুইটা ম্যাথ করব, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর এটা খুব ইজি একটা চ্যাপ্টার, খুব কঠিন কিছু হবে না আপনাদের জন্য এটা। আর পরে আমরা নেক্সট উইকে আমাদের আরো দুইটা ক্লাস পাচ্ছি, সেই দুইটা ক্লাসে আমরা একটা ক্লাসে আমরা একটা কুইজ নিব, আর লাস্ট ক্লাসে আমরা কিছু রিভিউ করব। ওইখানে যার যার সমস্যা হয় ওইখানে আমরা ওইখানে ডিসকাস করার চেষ্টা করব, এবং এটা নিয়ে আমরা একটু কোশ্চেন প্যাটার্ন ওইটা নিয়ে আমরা কিছু ডিসকাস করব লাস্ট ক্লাসে একেবারে। বুঝতে পারছেন? জি স্যার। আরো কারো কোনো কোয়েশ্চেন আছে? আর আপনাদের প্রেজেন্টেশনের যে এটা আপনার ভিডিও ক্লিপসটা, ওই ক্লিপসটা আপনারা যেটা করবেন, যেমন আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসের যে সিএসসি তারা করেছে একটা ড্রাইভ শেয়ার করেছে,
একটা ড্রাইভ শেয়ার করে ওইখানে একটা ফোল্ডার দিয়ে বাকি সবাই ওখানে রাখতে পারবে আপনার আইডি দিয়ে। আপনি এটাও যদি করেন খুবই ভালো হয়। আর যদি কারণ কি এটা তো আমার গুগল ক্লাসরুমে দিয়ে দিলে এটা একবারে মানে হয়ে যাবে, জ্যাম হয়ে যাবে, মানে ওইখানে আমার জায়গায় থাকবে না। তো আপনারা যেটা করবেন, একটা যদি ড্রাইভ শেয়ার করতে পারেন কেউ, ওইখানে যদি সবাই আমার সাথে শেয়ার করলেন বা সবার সাথে শেয়ার করলে ওইখানে যদি আপনারা সবাই ক্লিপস গুলো এক আইডি অনুযায়ী দিতে পারেন, তাহলে আমি তো এটা দেখেই আপনাদের নাম্বারিং করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আদারওয়াইজ নিজেদের ড্রাইভে করে তারপরে লিঙ্কটা আমার কাছে শেয়ার করতে হবে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। সবার যার 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 ড্রাইভে, গুগল ড্রাইভে ওইটা করে ওইখানে রাখবেন। রাখার পরে ওইটার যে লিঙ্কটা গুগল ক্লাসরুমে, যেটা আমার গুগল ক্লাসরুম আছে ওইখানে শেয়ার করবেন। বুঝতে পারছেন? জাস্ট আপনি গুগল ক্লাসরুমে যে আপনি লিঙ্কটা শেয়ার করবেন, আপনি কোন প্ল্যাটফর্মে আপনি এটা করেছেন দিস ডাজন্ট ম্যাটার। তার মানে কি প্রাইভেট কমেন্টে কি শেয়ার করে দিব? হুম প্রাইভেট কমেন্টে শেয়ার করে দিব? না না না, আপনারা অ্যাসাইনমেন্ট যেভাবে দেন না, অ্যাসাইনমেন্ট যেভাবে সাবমিট করেন না, ওইখানে জাস্ট অ্যাসাইনমেন্টের এতে লিংক, শুধু লিংকটা সাবমিট করবেন। জি স্যার, বুঝছি স্যার। ওইখানে শুধু লিংকটা সাবমিট করতে পারেন। অথবা আপনারা যদি কোথাও যদি মনে করেন আপনার কেউ যদি পার্সোনাল ইউটিউব চ্যানেল থাকে, ইউটিউবেও যদি আপনারা আপলোড করে ওটার লিংকটা আমাকে দেন, প্রাইভেট আমাকে শেয়ার করে দেন, তাহলেও হয়ে যাবে, কোনো সমস্যা না। আপনি যেভাবেই দেন আমাকে শেয়ার করে দিলে আমি দেখতে পারলেই হলো, আমি দেখে জাস্ট নাম্বার দিতে পারলেই হলো। বুঝতে পারছেন? জি স্যার। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। তো আমরা ক্লাসটা শুরু করি এখন। আমাদের আজকে যে ডিসকাশন সেটা হলো রেশিও অ্যানালাইসিস। সো এনি আইডিয়া অ্যাবাউট রেশিও অ্যানালাইসিস? কারো কোনো আইডিয়া আছে রেশিও রিলেটেড কোনো? স্যার এটা অনুপাতের কোনো বিষয় স্যার? রেশিও মানে তো অনুপাত। জি স্যার, অনুপাত দিয়ে আর কি কোন কোন Right. স্যার অনুপাত করবেন কোনটার সাথে কোনটার ম্যাচে বা ম্যাচ হয় কি হয় না স্যার, এরকমের? জি জি জি, রাইট, ইউ আর রাইট। দ্যাট মিনস আমরা এই মিড টার্মের আগে আমরা কিছু ম্যাথ করেছিলাম না, যে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, তারপরে অ্যাডজাস্টিং করেছিলাম। অ্যাডজাস্টিং করার পর ওইখান থেকে আমাদের কিছু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করেছিলাম না, ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, জি স্যার। মনে আছে? আচ্ছা, ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ভিতরে দ্যাট মিনস ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিটের কিছু কম্পোনেন্ট বা এলিমেন্টস আছে। যেমন মনে করেন আমার ইনকাম স্টেটমেন্টে কি ছিল, নেট সেলস ছিল, ওইখান থেকে আমরা সব এক্সপেন্স গুলো বাদ দিয়ে নেট প্রফিট পেয়েছি, এরকম না? তারপরে আমাদের অথবা কস্ট অফ গুডস গুলো আমরা গ্রস প্রফিট পেয়েছি, গ্রস প্রফিট থেকে সব এক্সপেন্স বাদ দিয়ে আমরা পাচ্ছি হলো নেট প্রফিট, এরকম একটা ইনকাম স্টেটমেন্ট। ব্যালেন্স শিটে কিরকম ছিল, একপাশে আপনার অ্যাসেট ছিল, অ্যাসেটের আন্ডারে আপনাদের কারেন্ট অ্যাসেট ছিল যেমন ক্যাশ, তারপরে আপনার অ্যাকাউন্টস রিসিভেবলস, তারপরে আপনার ইনভেন্টরি, তারপরে আপনার এই প্রিপেড এক্সপেন্স, তারপরে আমাদের কিছু ফিক্সড অ্যাসেট ছিল, ইকুইপমেন্ট, তারপরে এগুলো হচ্ছে, তারপরে এগুলো আমাদের টোটাল অ্যাসেট। আবার লায়াবিলিটিস পাশে ছিল সবকিছু কারেন্ট লায়াবিলিটিস, যেমন অ্যাকাউন্টস পেয়েবল, আর্ন রেভিনিউ, এগুলো আপনার লায়াবিলিটিস, প্লাস আমাদের কিছু লং টার্ম লায়াবিলিটি ছিল যেমন আপনার ডিবেঞ্চার অথবা আপনার লোন, এগুলো ছিল। এগুলো করে টোটাল আপনার অনার সিকিউরিটি পার্ট ছিল। তো ওই যে আমরা ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এই যে কম্পোনেন্ট গুলার আমরা কিছু রিলেশনশিপ দেবো, অনুপাত করবে, একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্টের কি করব, অনুপাত করব। মানে আপনাদের কি করা থাকবে, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট দেওয়াই থাকবে, আপনাদের শুধুমাত্র রেশিও, আমরা এখানে আমরা ক্লাসিক রেশিওর কয়েকটা রেশিও দেখাবো, এবং ওই অনুযায়ী আপনাদের ফর্মুলা থাকবে। ওই ফর্মুলায় আপনারা ওই যে দুইটা অনুপাত বের করে আপনাদের অ্যান্সারটা বের করবেন। বুঝতে পারছেন সবাই? জি স্যার। এই জন্য এটা হলো অ্যানালাইসিসের কাজে লাগে। আপনাদের রেশিওটা কেন কাজে লাগে? অ্যানালাইসিস করতে লাগে। কিরকম অ্যানালাইসিস? মনে করেন আপনি একটা কোম্পানি সম্পর্কে জানতে চাচ্ছেন, ওদের ফাইন্যান্সিয়াল আসপেক্ট সম্বন্ধে জানতে চাচ্ছেন। যখন ফাইন্যান্সিয়াল আসপেক্ট সম্বন্ধে জানতে চাবেন, তখন তো যেমন ওদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট ধরে দিবে, আপনি ওটা দেখে আপনি হয়তো খুব একটা রিলেশনশিপ বিল্ড করতে পারবেন না। বাট আপনি যদি কিছু রেশিও বের করেন, তাহলে আপনি ওই বিজনেস সম্পর্কে আপনি কিছু ধারণা পেয়ে যাবেন, এবং ওই ধারণা অনুযায়ী আপনি কি করতে পারবেন, আপনি আপনার ডিসিশন মেক করতে পারবেন। তো দ্যাটস ওয়াই আমাদের রেশিওটা এখানে ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন আমাদের স্লাইডে চলে যাই। প্রথমেই আমাদের রেশিও অ্যানালাইসিসটা কি দেখেন। রেশিও অ্যানালাইসিস এক্সপ্রেস দ্য রিলেশনশিপ অ্যামং সিলেক্টেড আইটেম অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডাটা। যেটা আমি বললাম যে কিছু সিলেক্টেড আইটেমের আমরা কি করব, আইটেম বলতে পারেন, এলিমেন্টস বলতে পারেন, কম্পোনেন্ট বলতে পারেন, সব সেমই। ওটা আমরা কি কিছু দুইটা
এলিমেন্টের উপরে আমরা কি করব, রেশিও করব, অনুপাত করব, যাতে করে আমাদেরকে একটা আইডিয়া গ্রো করা হয়। বুঝতে পারছেন? ইট ইজ এক্সপ্রেস দ্য ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ বিটুইন ওয়ান কোয়ান্টিটি এন্ড অ্যানাদার, একটা সাথে আরেকটা আমাদের ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ বা সম্পর্ক একটা তৈরি করা হয়। এখন আমাদের এই রেশিও অ্যানালাইসিসটা বা রেশিওটা কেন দরকার হয়, তো এখানে দেওয়া আছে, আমি এটাকে অলরেডি বলে ফেলছি, তারপর আমরা এটা ওয়ান বাই ওয়ান করি। ইন্টার কোম্পানি কম্প্যারিজনস। তো আমাদের রেশিও অ্যানালাইসিসটা এই জন্যই দরকার হয়, একটা কোম্পানির মনে করেন 2 বছরের ডাটা দেওয়া আছে, সে ফর এক্সাম্পল এটা 2021, আমরা 2020-21 এর যদি ভিতরে যদি কম্পেয়ার করতে চাই কোন বছরটা ভালো গিয়েছে, 2021 না 2020, তাহলে আপনাকে রেশিও অ্যানালাইসিস রেশিও করতে হবে। তাতে করে আমরা কি বুঝতে পারবো, আমরা কম্পেয়ার করতে পারবো প্রিভিয়াস ইয়ার এন্ড কারেন্ট ইয়ার, এই দুইটা ইয়ারের ভিতরে আমরা কি করতে পারবো, কম্পেয়ার করতে পারবো কোনটা বেটার। বুঝতে পারছেন? কোন ইয়ারটা ভালো পারফরমেন্স হয়েছে, কোনটা ভালো হয়নি, সেটা আমরা কি কম্পেয়ার করতে পারবো। এটাকে বলা হয় ইন্টার কোম্পানি কম্প্যারিজনস। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। আর একটা হলো ইন্ডাস্ট্রি এভারেজ কম্প্যারিজনস। ইন্ডাস্ট্রি এভারেজ কম্প্যারিজনটা হলো প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে একটা করে এভারেজ থাকে বা আপনি কি বলেন মিন ভ্যালু থাকে বলতে পারেন আপনারা, মিন ভ্যালু বা আপনি এভারেজ ভ্যালু একটা থাকে। কেমন মনে করেন আপনার, এটা যদি ব্যাংক ইন্ডাস্ট্রিজ হয়, ব্যাংক ইন্ডাস্ট্রিজে দেখবেন মনে করেন ওই পুরা ব্যাংক ইন্ডাস্ট্রির জন্য একটা মান থাকে। যেমন আমি যদি একটা করি, ওই মান অনুযায়ী আমাদের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আমাদের পার্টিকুলার কোম্পানি, যেমন পুরো ব্যাংক ইন্ডাস্ট্রির জন্য যেমন এখানে একটা কারেন্ট রেশিও একটা দিয়েছে এত, কিন্তু আমরা যখন আমাদের স্পেসিফিক যদি মনে করেন আপনি যমুনা ব্যাংক ওইটা বের করলেন, যমুনা ব্যাংকে দেখলেন যে ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী যমুনা ব্যাংক পারফর্ম করতেছে কিনা, আমরা ওই দুইটা কম্পেয়ার করলেই বুঝতে পারবো যে আমার স্ট্যান্ডার্ড কত আর আমার এই ব্যাংকের মান কত। তো আমরা কি দুইটা কম্পেয়ার করেই আমরা বলবো এটা কি বিলো স্ট্যান্ডার্ড নাকি এটা সুপিরিয়র আর আপনার ভালো করতেছে। বুঝতে পারছেন? সেটাও আমরা এখান থেকে রেশিও অ্যানালাইসিসের মাধ্যমে জানতে পারবো। আর একটা হলো ইন্টার কোম্পানি কম্প্যারিজন। ইন্টার কোম্পানি কম্প্যারিজন মানে হলো আপনার একই ইন্ডাস্ট্রির দুইটা কোম্পানির সাথে আমরা কম্প্যারিজন করতে পারি। সে ফর এক্সাম্পল আপনি যদি ব্যাংক ইন্ডাস্ট্রি নেন, তাহলে আপনি কি করতে পারেন, আমরা যমুনা ব্যাংকের সাথে আপনি আপনার বেসিক ব্যাংক অথবা ব্র্যাক ব্যাংক অথবা আপনার পদ্মা ব্যাংক যাই থাকুক না কেন, আমরা কি করতে পারি, কম্পেয়ার করতে পারবো যে কোন ব্যাংকটা কার তুলনায় ভালো হয়েছে। বুঝতে পারছেন? ইন্টার কোম্পানি কম্পারিজন করা যাচ্ছে। সরি, প্রথমটা কিন্তু ছিল ইন্ট্রা কোম্পানি, মানে একই কোম্পানির ভিতরে ইন্ট্রা, আর লাস্টেরটা দেখুন ইন্টার কোম্পানি। বুঝতে পারছেন? এলো এক কোম্পানির সাথে আর এক কোম্পানি। গট ইট? জি স্যার। এটা হলো ইন্ট্রা কোম্পানি, এর স্পেলিংটা দেখেন ইন্ট্রা কোম্পানি, আর হলো এটা হলো ইন্টার কোম্পানি। বুঝতে পারছেন? জি স্যার। সো এটাই হলো আমাদের রেশিও অ্যানালাইসিসের আমার কি বলবো ইউজফুলনেস বলতে পারেন, অথবা আমাদের রেশিও অ্যানালাইসিসের পারপাস বলতে পারেন। কার কোনো কনফিউশন আছে? না স্যার। না স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা দেখব ফাইন্যান্সিয়াল রেশিওর ক্লাসিফিকেশন, বা আমরা এটা দেখব টাইপস অফ রেশিও। একটা ফাইন্যান্সিয়াল যে কয়েকটা যে কি ধরনের রেশিও আমাদের থাকতে পারে, আমরা এটা ব্রডলি 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো লিকুইডিটি রেশিওস, একটা হলো প্রফিটেবিলিটি রেশিওস, একটা হলো সলভেন্সি রেশিওস। তো লিকুইডিটির আন্ডারে কিছু রেশিও থাকবে, ওটা দ্বারা আমরা ওই কোম্পানির লিকুইডিটিটা আমরা মেজার করতে পারবো। প্রফিটেবিলিটির আন্ডারে কিছু রেশিও আছে যেটা আমরা ওই কোম্পানি প্রফিটেবিলিটি সম্পর্কে মেজার করতে পারবো, এবং সলভেন্সি রিলেটেড কিছু রেশিও আছে, তার মাধ্যমে আমরা ওই কোম্পানি সলভেন্ট কিনা, ওই কোম্পানি আসলে কি সলভেন্ট কিনা বা সলভেন্সি সম্পর্কে একটা আইডিয়া গ্রো করবে। সো লিকুইডিটিটা মানে কি, কেউ কি কারো কোনো আইডিয়া আছে? হোয়াট ইজ দ্য লিকুইডিটি? নো আইডিয়া অ্যাবাউট লিকুইডিটি? না স্যার। লিকুইডিটি নিয়ে আইডিয়া নেই, ওকে, নো প্রবলেম। লিকুইডিটিকে বাংলায় বলে তারল্যতা। তারল্যতাটা কি, যে আপনি দেখেন একটা কোম্পানির কাছে যে কারেন্ট অ্যাসেট গুলা আছে, কারেন্ট অ্যাসেট গুলা কোনগুলা, যেমন আপনার ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি,
প্রিপেড এক্সপেন্স, এগুলো আপনার কারেন্ট অ্যাসেট। কিছু থেকে কারেন্ট লায়াবিলিটিস থাকে, যেমন আপনার কি লায়াবিলিটিস থাকে, অ্যাকাউন্টস পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট, তারপরে নোটস পেয়েবল শর্ট টার্ম, তারপরে অ্যাক্রুড এক্সপেন্স, এগুলো হলো লায়াবিলিটি। এখন আমি দেখব ওর যে কারেন্ট অ্যাসেট আছে ওটা কি কারেন্ট লায়াবিলিটি, আপনার লায়াবিলিটিটা কি কারেন্ট অ্যাসেট দ্বারা সে মেকআপ করতে পারে কিনা, বুঝতে পারছেন? মানে কি তারা যে লায়াবিলিটিস আছে ওই লায়াবিলিটিস মেকআপ বা আপনার পেমেন্ট করার মতো ওর কারেন্ট অ্যাসেট আছে, পর্যাপ্ত কারেন্ট আছে কিনা, সেটাইকে বলা হয় লিকুইডিটি বা তারল্যতা বিচার করা। আমি যদি আরো ইজিলি আপনি যদি এক্সপ্লেইন করতে চাই তাহলে মনে করেন আপনি যখন একটা ব্যাংকে যখন আমরা টাকা রাখি তখন মনে করেন সেভিংস অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখি, আমরা যখন তখন এই টাকাটা আমরা উঠাই দিতে পারি না? জি স্যার। হ্যাঁ, যখন তখন আমরা টাকাটা উঠাতে পারি, এটা আপনি চেকে বলেন অথবা এটিএম এ বুথ থেকে টাকাটা উঠে ফেলতে পারি। সো এই যে আমরা যখন ব্যাংকে টাকাটা রাখি এটা কিন্তু ব্যাংকের কাছে এটা লায়াবিলিটিস, ব্যাংকের কাছে এটা কি, এটা লায়াবিলিটিস, কারণ এটা আপনার টাকা ব্যাংক রেখেছে, দিস ইজ অন টাইপ অফ লায়াবিলিটিস, বুঝতে পারছেন? আর আপনার কাছে এটা অ্যাসেট, আপনি যখন তখন টাকাটা উঠাচ্ছেন। কিন্তু ব্যাংক যদি কোনো কারণে টাকাটা না দিতে পারে তখন বুঝতে হবে ওই ব্যাংকে লিকুইডিটি ক্রাইসিস আছে, মানে টাকাটা অত পর্যাপ্ত টাকা নেই। তো এই যে পর্যাপ্ত মানে আপনার যে ইটা আপনার টাকা থাকা, যেটাকে আপনার লায়াবিলিটিসটা আপনাকে তৎক্ষণাৎ আপনাকে কি মেকআপ করা বা লায়াবিলিটিসের তৎক্ষণাৎ আপনাকে রিপেমেন্ট করে দেওয়ার অ্যাবিলিটিটাকে বলা হয় লিকুইডিটি, বুঝতে পারছেন? জি স্যার। দেখেন এখানে লেখা আছে মেজার্স অফ শর্ট টার্ম অ্যাবিলিটি অফ এন্টারপ্রাইজ টু পে ইটস ম্যাচুরিং অব্লিগেশনস এন্ড টু মিট আনএক্সপেক্টেড নিডস ফর ক্যাশ। অব্লিগেশনস মানে এখানে লায়াবিলিটিস, অব্লিগেশনস মানে হলো দায়বদ্ধতা, যেটাকে বলা হয় লায়াবিলিটিস। তার মানে কি একটা কোম্পানি শর্ট টার্ম অ্যাবিলিটি, শর্ট টার্মে তার লায়াবিলিটিস এর যে ওটা পেমেন্ট করার ক্ষমতাটাকে বলা হয় লিকুইডিটি, বুঝতে পারছেন? যেটা আমরা যখন হঠাৎ করে আপনার ক্যাশ দরকার সেটা কি ক্যাশটা কি সে মিট করতে পারতেছে কিনা, দিস ইজ কল্ড লিকুইডিটি, বুঝতে পারছেন সবাই? জি স্যার। কারো কনফিউশন আছে? না স্যার। No, sir. And then next হলো প্রফিটেবিলিটি রেশিওস। প্রফিটেবিলিটি রেশিওস হলো প্রফিট করার অ্যাবিলিটি, একটা কোম্পানি যে প্রফিট করতেছে তার অ্যাবিলিটিটা আসলে কোন এক্সটেন্টে আমরা এটার মেজার করতে পারবো বাই প্রফিটেবিলিটি রেশিও। যেমন আমরা ইনকাম স্টেটমেন্টে যে প্রফিটটা থাকে সেই প্রফিটটা আমরা পাই কিভাবে, সেলস থেকে আমরা সব এক্সপেন্স গুলো বাদ দিয়ে পরে আমরা প্রফিটটা পাই, এবং এই প্রফিট করার রেটটা আসলে কতটুকু হয়েছে সেটা আমরা জানতে পারবো প্রফিটেবিলিটি, বা ওদের অ্যাসেট ইনভলভ করে কতটুকু তারা প্রফিট করতে পারছে, বা ইকুইটি ইনভলভ করে শেয়ার ইকুইটির এগেইনস্টে তারা কতটুকু প্রফিট করতে পারছে, বা প্রফিটের কি রেটটা কত, সেটা আমরা বের করব প্রফিটেবিলিটি। মেজার্স দ্য ইনকাম অর অপারেটিং সাকসেস অফ অ্যান এন্টারপ্রাইজ ফর এ গিভেন পিরিয়ড অফ টাইম, মানে একটা নির্দিষ্ট টাইমের জন্য একটা কোম্পানি কত টাকার মানে কি কত রেটটা বা এটার পার্সেন্টেজটা আমরা দেখি প্রফিট করার অ্যাবিলিটি, সেটাকে বলা হয় প্রফিটেবিলিটি রেশিওস। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। লাস্ট অন ইজ সলভেন্সি রেশিও। সলভেন্সি রেশিও মানে হলো আপনার এটা হলো আমরা যেমন লিকুইডিটি রেশিও শর্ট টার্ম অ্যাবিলিটিটাকে মেজার করা হয়, আর সলভেন্সি রেশিওটা মেজার করা হয় লং টার্ম ডেট পরিশোধ করার ক্ষমতা আছে কিনা। লং টার্ম ডেট, সে ফর এক্সাম্পল একটা ব্যাংক, একটা ইনস্টিটিউশন বা একটা প্রতিষ্ঠান মনে করেন আপনি লোন নিয়ে ব্যবসা করতেছে, এখন আপনি কি ব্যাংক কি সঙ্গে সঙ্গে তাকে লোন আপনি চাইলে কি লোন দিয়ে দিবে সঙ্গে সঙ্গে? না স্যার। কখনোই দিবে না। ওদের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, তার ভিতরে প্রথম ক্রাইটেরিয়া ওর কত অ্যাসেট আছে, সেই অ্যাসেটের এগেইনস্টে তারা ওই লোনগুলো ওরা ডিসবার্স করে। সো আপনার যদি পর্যাপ্ত অ্যাসেট না থাকে তাহলে আপনি লোন চাইলেই আপনাকে আপনার ওই লোন পেমেন্ট করার ক্ষমতাটা সবার আগে দেখা হয়, ওই লোন পেমেন্ট করার ক্ষমতাটা আছে কিনা। অথবা মনে করেন একটা ব্যাংক দেউলিয়া হয়ে যায়, আপনারা শুনেছেন ব্যাংক যে দেউলিয়া হয়ে যায় বা ব্যাংকক্রাপসি হয়ে যায়? জি স্যার, ক্রাফট হয়। ব্যাংকক্রাফট হয়ে যায়। ওকে, ব্যাংকক্রাফট মানে ব্যাংক দেউলিয়া হয়ে যায়। কখন দেউলিয়া হয়ে যায়? যখন অ্যাসেটের তুলনায় ওখানে দায় যখন বেশি হয়ে যায় তখন এটাকে বলে ব্যাংকক্রাফট বা ব্যাংকক্রাপসি, বা আপনি বলেন ইনসলভেন্ট, এটাকে বলে ইনসলভেন্ট। কেন? দেখা যাচ্ছে তার অ্যাসেটের তুলনায় লায়াবিলিটিস অনেক বেশি বা ডেপ্ট লোন অনেক বেশি। এইটা আদৌ ওদের অ্যাসেটের তুলনায় কতটুকু লোন আছে, লোন পরিশোধ করার ক্ষমতা, এবং তাদের লোনের সাথে যে লোনের ইন্টারেস্ট দিতে হবে সেই ইন্টারেস্ট পেমেন্ট করার ক্ষমতাটা কি একটা প্রতিষ্ঠানের আছে কিনা সেটা আমরা দেখব সলভেন্সি রেশিওর মাধ্যমে।
বুঝতে পারছেন সবাই? জি স্যার। স্যার So measures of the ability of the enterprise to survive over a long period of time. এটাই আমরা দেখবো সলভেন্সি। ওকে, দেখেন এই যে তিনটার আন্ডারে আমাদের কতগুলো রেশিও আমরা ইউজ করব। দেখেন এই যে এখানে আমাদের তিনটা সবগুলো একটা সামারি দেওয়া আছে, আমাদের রেশিওর সামারি কি দেখেন। লিকুইডিটি রেশিও আন্ডারে আমাদের চারটা আছে, কারেন্ট রেশিও, অ্যাসিড টেস্ট, রিসিভেবল টার্নওভার, ইনভেন্টরি টার্নওভার। প্রফিটেবিলিটি আন্ডারে অনেকগুলো আছে, 5-7টা আছে। দেখেন প্রফিট মার্জিন, অ্যাসেট টার্নওভার, রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন ইকুইটি, ইপিএস, তারপর প্রাইস আর্নিং রেশিও, পে আউট রেশিও। এবং সলভেন্সির আন্ডারে আরো 2টা আছে। টোটাল 13টা রেশিও আমরা আছে। প্রত্যেকটা রেশিও আপনার আলাদা ফর্মুলা আছে এবং প্রত্যেকটা কি কাজে ইউজ করা হচ্ছে পারপাস আর ইউজ দেওয়া আছে। যেমন আমরা একটা করে আমরা পারপাসটা আমরা একটা করে আমরা করব। সো এটার একটা সামারি, পুরা রেশিওর সামারি। আমরা মোটামুটি এই 13টা রেশিওর ফর্মুলা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা হয়তোবা রেশিওগুলা করতে পারবো। তো আমরা একটা করে দেখি প্রত্যেকটা দেখলে আমাদের আর বেশি ডিটেইলে গেলে আপনাদের আরো বেশি ইজি হবে বুঝতে। প্রথম আমরা যেটা দেখতেছি সেটা হলো আপনার লিকুইডিটি রেশিও। তো লিকুইডিটি রেশিওর প্রথমটা হলো আপনার কারেন্ট রেশিও। বুঝতে পারছেন? প্রথমটাকে বলা হয় কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও আমরা যদি ফর্মুলা দেখি তাহলে আপনাদের আর ইজি হবে। দেখেন কারেন্ট রেশিওর ফর্মুলা হলো কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। মানে এখানে বলা হচ্ছে যে আপনার কারেন্ট অ্যাসেটের অনুপাত, আমাদের কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটির অনুপাতটা দেখবো আমরা। এখন তো আমরা ব্যালেন্স শিট দেখেই বুঝতে পারবো যে কারেন্ট অ্যাসেট কত। মনে করেন কারেন্ট অ্যাসেট আছে 5 লাখ টাকা আর আপনার কারেন্ট লায়াবিলিটিস আছে কত, 2 লাখ টাকা। এখন আপনি তাহলে এইটাকে যদি আমরা অনুপাত বা ছোট করে দেখাই তাহলে কিন্তু আমাদের বুঝতে আরো সহজ হবে এবং এটা আমাদের ইন্টারপ্রেট বা আমাদের এটা ডিসিশন আমাদের ইন্টারপ্রেট করতে ইজি হয়। এই জন্য আমরা রেশিও করি। আলটিমেটলি রেশিও করা হলো স্টেটমেন্ট গুলা আমরা এক নজরে না করে আমরা কি করি, কিছু একেবারে শর্ট ফর্মে দেখি যাতে করে আমাদের কি করতে হয়, আমাদের ইন্টারপ্রেট করতে সুবিধা হয়। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার তাহলে আমরা এখানে কি করব, কারেন্ট রেশিও, কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট অ্যাসেট তো বুঝেন, কারেন্ট অ্যাসেট যে ওগুলা যে ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, তারপরে প্রিপেড এক্সপেন্স, শর্ট টার্ম যদি ইনভেস্টমেন্ট থাকে এগুলো হলো কারেন্ট অ্যাসেট বলা হয়। আর কারেন্ট লায়াবিলিটি হলো শর্ট টার্ম লায়াবিলিটি, যেমন অ্যাকাউন্টস পেয়েবল, তারপর আপনার ব্যাংকস ওভারড্রাফট, তারপরে অ্যাক্রুড এক্সপেন্স, এগুলো হলো কারেন্ট লায়াবিলিটি। আমরা এই দুইটা রেশিও দেখে আমরা দেখবো যে কত আছে। বুঝতে পারছেন? এটা হলো কারেন্ট রেশিও। দেন কারেন্ট রেশিও is the widely used to measure to evaluating companies liquidity and short term debt paying ability। এবং তাদের এইটা মানে আপনার কারেন্ট লায়াবিলিটি পেমেন্ট করার ক্ষমতা আপনার কারেন্ট অ্যাসেট দ্বারা আছে কিনা সেটাই আমরা কারেন্ট রেশিও দ্বারা মেজার করি। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, কারেন্ট রেশিও হলো। তো এখানে একটা কোম্পানির কারেন্ট অ্যাসেট দিয়ে দিছে, এটা আমরা একটা ম্যাথ পরবর্তীতে করব। আমরা আপাতত শুধু ফর্মুলা আর ইন্টারপ্রিটেশনটা দেখি, এটা দেখলেই আপনারা ওই হবে। পরে আমরা একটা ম্যাথ সব একটা করলে আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন। ম্যাথ আমরা পরে করাচ্ছি। সেকেন্ড হলো আপনার অ্যাসিড টেস্ট বা আমরা এটাকে বলি কুইক রেশিও। অ্যাসিড টেস্ট রেশিও অথবা কুইক রেশিও একই। বুঝতে পারছেন? এটা কি? এটাও একটা লিকুইডিটি রেশিওর আন্ডারে পড়বে, বাট এইটার নাম দেখে বুঝতে পারছেন অ্যাসিড। অ্যাসিড মানে হলো আপনার কি, অ্যাসিড মানে কি, অ্যাসিড মানে হলো আগুন বা অগ্নি, অগ্নি পরীক্ষা এটাকে বলা হয়। বুঝতে পারছেন? এটাকে কি বলা হয়? অগ্নি পরীক্ষা বা টেস্টিং টাইপের কিছু স্যার। সরি, টেস্টিং টাইপের কিছু। টেস্টিং টাইপের মানে হলো অ্যাসিড মানে হলো আপনার কি, যেটা অ্যাসিড কি করে পুড়িয়ে দেয় না, এরকমই আগুন। এটা হলো আগুন রেশিও বা কুইক রেশিও মানে দ্রুত। আমরা তো কারেন্ট রেশিওতে দেখেছি যে আমাদের কারেন্ট অ্যাসেটের তুলনায় কারেন্ট লায়াবিলিটি কত, বাট এখন আমরা দেখব আরো কত একটা কোম্পানি বা প্রতিষ্ঠান আরো কত দ্রুত তার কারেন্ট লায়াবিলিটিটা পরিশোধ করতে পারে। যেমন কারেন্ট অ্যাসেটের ভিতরে কি কি থাকে, কারেন্ট ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, তারপরে আপনার কি থাকে, আপনার প্রিপেড এক্সপেন্স, এগুলা। কিন্তু কারেন্ট অ্যাসেটের ভিতরে একটা আইটেম থাকে, ওগুলো হলো আপনার সবগুলো আমরা লিকুইড অ্যাসেট, এগুলো সব লিকুইড অ্যাসেট। বাট একটা অ্যাসেট আছে একটু কম লিকুইড, সেটাকে বলা হয় ইনভেন্টরি। বুঝতে পারছেন?
ইনভেন্টরিটা কি একটু কম লিকুইড। এখন আমরা কি করি, ওই ইনভেন্টরিটা বাদ দিয়ে এখন আমি দেখব আসলে তারা কারেন্ট লায়াবিলিটি পরিশোধ করার ক্ষমতা আসলে কতটুকু। বুঝতে পারছেন? ইনভেন্টরি তো সবাই চিনেন নাকি? হ্যালো, ইনভেন্টরি কি সবাই তো জানেন? স্যার ইনভেন্টরি মনে তো নাই। আমরা পড়েছি ওই যে আমাদের দেখেন মার্চেন্ডাইজ ইনভেন্টরি পড়ানো হয়েছে না আপনাদের, যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তারপরে মার্চেন্ডাইজ কোম্পানি, যে একটা প্রতিষ্ঠান যেটা নিয়ে ব্যবসা করে সেটা ইনভেন্টরি। বুঝতে পারছেন? মনে জি করেন আপনি স্যার। কারের বিজনেস করেন, আপনি কারটা কিনে এনে বিক্রি করেন না, কারটা আপনার ইনভেন্টরি, মানে আপনি যেটা বিক্রয় উদ্দেশ্যে কিনবেন সেগুলো সবই আপনার ইনভেন্টরি। ইনভেন্টরি। বুঝতে পারছেন? যেমন জি আপনার একটা স্যার। কোম্পানি, ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইনভেন্টরিটা তৈরি করে, র মেটেরিয়াল থেকে শুরু করে ফিনিশ গুড পর্যন্ত ওরা করে। আর একটা মার্চেন্ডাইজ কোম্পানি, ওরা যেমন ওদের যেমন কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার থাকে, কিন্তু আপনার একটা মার্চেন্ডাইজিং কোম্পানি ওরা প্রস্তুতকৃত পণ্য বা ফিনিশ গুড কিনে এনে বিক্রি করে দেয়। এটাই হলো আপনার গুডসটাই হলো আপনার ইনভেন্টরি। বুঝতে পারছেন? জি স্যার। এখন এসিড টেস্টে আমরা এটা করি, দেখেন এসিড টেস্ট রেশিওতে ক্যাশ, মার্কেটেবল সিকিউরিটিজ, রিসিভেবলস এগুলা থাকবে, বাট এখানে আপনার ইনভেন্টরিটা থাকবে না। কারেন্ট লায়াবিলিটি অ্যাজ ইট ইজ যা আছে তাই, মানে এখানে আপনাদের আমাদের এই কারেন্ট অ্যাসেটের ভিতরে এই ইনভেন্টরিটা আমরা এক্সক্লুড করি। আপনারা যদি এটা এভাবে করেন যে কারেন্ট অ্যাসেটটা আমরা কি করি, যে কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি, তাহলেও হয়ে যাবে। কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি, তাহলেও অ্যাসিড টেস্ট বা আপনার কুইক রেশিও বের করা হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। কারণ ইনভেন্টরিটা কেন বাদ দেওয়া হলো এখানে, ইনভেন্টরিটা এই জন্য বাদ দেওয়া হয়েছে, ইনভেন্টরিটা হলো আপনার বিক্রি করে ক্যাশ আসবে, যেটা আপনার কি হয় না, বিক্রি করে ক্যাশ আসে, কিন্তু যেটা আপনার ক্যাশ মানে করতে আপনার সময় লাগবে, মানে আপনার কিন্তু বিক্রি করতে হবে তারপরে তো আপনার টাকাটা আসবে ক্যাশ। বুঝতে পারছেন? যেমন বাকিগুলো দেখেন, ক্যাশ তো আপনার আছে নগদে, মার্কেটেবল সিকিউরিটি আপনি যখন তখন বিক্রি করে টাকা আনতে পারবেন, রিসিভেবল আপনি বিক্রি করে ফেলছেন এখন টাকাটা আপনি পাবেন। বুঝতে পারছেন? সেক্ষেত্রে আমি কি, এটা কিন্তু ওগুলার চেয়ে তুলনায় বেশি লিকুইড, কিন্তু আমার ইনভেন্টরিটা হলো আপনার ইনভেন্টরি আছে কিন্তু আপনি আদৌ বিক্রি করতে পারবেন কিনা, বিক্রি করে ক্যাশকে আদৌ নিতে পারবেন কিনা, একটা আনসার্টেনিটি থাকে। সো আমরা ওই আনসার্টেনিটিটা এখানে আমরা মেজার করব না। বুঝতে পারছেন সবাই? জি স্যার। তো জি এটাই স্যার। হলো অ্যাসিড টেস্ট, অর উই ক্যান সে ইট ইজ কুইক টেস্ট। মানে এটা হলো ইমিডিয়েট একটা লিকুইডিটি মেজার করা হয়। আপনার কারেন্ট রেশিওতে তো আমার করা হয়ই, কারেন্ট রেশিওতে আমরা ওদের লিকুইডিটিটা আমরা বের করি ঠিকই আছে, বাট আপনার এসিড টেস্টটা হলো আরো মোর কুইক, বা আপনি বলতে পারেন আপনার প্রম্পটলি তারা আসলে কতটুকু অ্যাবিলিটি আছে একটা বিজনেস প্রতিষ্ঠানের আমার লায়াবিলিটি প্রমাণ করার, মানে ক্যাশ আসলে আমার কথা ক্যাশ আর নেয়ার ক্যাশ এদের কতটুকু আছে সেটা দেখা, যাতে করে আমরা সঙ্গে সঙ্গে যাতে আমরা এই লায়াবিলিটিটা কি করতে পারি, পেমেন্ট করতে পারি কিনা। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তো আমরা অ্যাসিড টেস্ট দেখলাম, অ্যাসিড টেস্ট আমরা एग्जांपल দেখব, পরে একটা ম্যাথ করব নেক্সট ক্লাসে। তারপরে নেক্সট একটা লিকুইডিটি রেশিও হলো রিসিভেবল টার্নওভার। রিসিভেবল টার্নওভারটা কি? রিসিভেবল হলো ওই যে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল পড়েছি না, অ্যাকাউন্টস রিসিভেবল মনে জি আছে? স্যার। অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবলটা কি, আপনি ধারে পণ্য বিক্রয় করেছেন, টাকা এখনো পান নাই, পরও পাবেন, এই তো। জি স্যার। সেটা হলো রিসিভেবলস বা অ্যাকাউন্টস রিসিভেবলস। এখন আর টার্নওভার মানে হলো, টার্নওভার মানে কি, টার্নওভার মানে হলো আবর্তন বা টাইমস বলতে পারেন। টার্নওভার মানে আবর্তন, ইংলিশে বলবো আমরা টাইমস, কতবার, মানে আমার রিসিভেবলটা কতবার আমার কি হয়, চক্রাকারে মানে আপনার কি পরিণত হয়, ক্যাশে পরিণত হয়ে যায়। বুঝতে পারছেন? জি স্যার। The receivable turnover ratio is used to assess the liquidity of the receivables. It measures the number of times, এই যে দেখছেন, number of times on average receivable are collected during the period. তার মানে হলো একটা নির্দিষ্ট পিরিয়ডে আপনার রিসিভেবল যে আপনি ধারে পণ্য বিক্রয় করেছেন বা সার্ভিস প্রদান করেছেন, সেটা তো আপনার টাকায়, আবার এটা তো আপনার টাকাই করতে হবে, রিসিভ করতে হবে, তাই না? তাই এটা তো আপনার ওটা পরিশোধ করতেছে কিনা সেটা তো আপনাকে দেখতে হবে, তাই না?
নাকি আপনি ধারে পণ্য বিক্রি করতেছেন আর আপনার রিসিভেবল বাড়তেই থাকতেছে, কিন্তু আপনার টাকা আদায় করার কোনো টেন্ডেন্সি না ভাই, আপনার অ্যাবিলিটি নাই, সেটাও তো একটা লিকুইডিটি, তাই না? কারণ আপনার রিসিভেবলস আপনি আপনি যদি ধারে পণ্য বেশি বিক্রি করেন কিন্তু আপনার টাকা আদায় না করতে পারেন, তাহলে আপনার কোনো লাভ হবে? আপনার তো লস হবে, তাই না? জি স্যার। আপনার কি হবে? আপনার সব ধারে পণ্য বিক্রি করতেছেন, বাট আপনার দেখা যাচ্ছে আমি ক্যাশে এটা কনভার্ট করতে পারতেছি না, বাট টাকা আদায় করতে পারতেছি না। সো এটাও কিন্তু একটা বার্ডেন। সো আমি যত বেশিবার টাকা আদায় করতে পারবো, তখন বোঝা যায় যে আমার বিজনেসের আপনার ক্যাশে মানে বিক্রি করে ক্যাশ করার অ্যাবিলিটিটা তত বেশি। আর যত কমবার আপনি আপনি রিসিভেবলটা ক্যাশে কনভার্ট করতে পারবেন বা আপনার 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 টাকা আদায় করতে পারবেন, আপনি যতবার আপনি করবেন ততবার আপনার আপনার লস হবে বেশি, মানে আপনার এটা কম লিকুইডিটি বোঝা যাবে। বুঝতে পারছেন? হ্যালো, বুঝতে পারছেন সবাই? দেখেন, জি স্যার। রিসিভেবল টার্নওভারের ফর্মুলা হলো নেট ক্রেডিট সেলস। আপনি কত ক্রেডিট সেলস থেকে তো রিসিভেবল হয় নাকি? ক্রেডিট সেলস। ক্রেডিট সেলস মানে ধারে বিক্রয়, ক্রেডিট মানে হলো অন অ্যাকাউন্ট যেটা, না সেটাই ক্রেডিট। ক্রেডিট মানে হলো ধারে বিক্রয় যেটা, সেটা হলো ক্রেডিট সেলস বলা হয়। বুঝতে পারছেন? জি স্যার। ধারে কত বিক্রয় হয়েছে ডিভাইডেড বাই এভারেজ নেট রিসিভেবলস, আপনার কত বর্তমানে রিসিভ করা হয়েছে? কত রিসিভেবলস আছে। এখন এভারেজ নেট রিসিভেবল মানে, এভারেজ মানে হলো আমরা যদি 2 বছরের ডাটা দেওয়া থাকে, তাহলে দুইটা যোগ করে আমরা দুইটা ভাগ করলে আমরা এভারেজ পেয়ে যাচ্ছি। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে দিস ইজ রিসিভেবল টার্নওভার। এই যে 2 ইয়ার এটা যোগ করে 2 ডিভাইড 2 দিয়ে ডিভাইড করেছে, এখানে দেখেন টাইমস বেড়েছে। যেমন একটা দেখেন 2002 এ টাইম বেরিয়েছে হলো 10.2 টাইমস, আর 2001 এ হলো 9.7 টাইমস। কোনটা ভালো? এটা ভালো, যেটা বেশি সেটা ভালো হবে। বুঝতে পারছেন? এটা আমরা পরে ভালো খারাপ আমরা পরে দেখবো, একটা ম্যাথ করে দেখবো। আপাতত আপনারা শুধু ফর্মুলা গুলা সম্বন্ধে একটা আইডিয়া নেন। তারপর হলো ইনভেন্টরি টার্নওভার। ইনভেন্টরিতে আপনারা যে বললাম, ইনভেন্টরিটা কি সবাই তো জানেন? ইনভেন্টরিটা কি? জি স্যার। ইনভেন্টরিটা কি? ইনভেন্টরি মানে একটা বিজনেস প্রতিষ্ঠান যেটা নিয়ে ব্যবসা করে, যেই পণ্যের ব্যবসা করে সেটাই ইনভেন্টরি, তাই না? যেমন মনে করেন স্বপ্নে স্বপ্নে দেখবেন ওদের যে আপনার ওদের যেই সব পণ্যগুলো ওরা বিক্রি করার জন্য ওদের ইতে আছে, সবই ইনভেন্টরি। বুঝতে পারছেন? প্রোডাক্ট গুলো স্যার। জি জি জি, যেটা বিক্রি হয় না সেটা ইনভেন্টরি, মানে অ্যাসেট। এটা কিন্তু ইনভেন্টরি ইজ ওয়ান টাইপ অফ কারেন্ট অ্যাসেট। বুঝতে পারছেন? জি স্যার। দেখেন আমরা ইনভেন্টরি টার্নওভার ফর্মুলা কি? কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই এভারেজ ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ডটা তো আমরা জানি কিভাবে বের করতে হয়। কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ হলো বিক্রিত পণ্যের ব্যয়। তার মানে কি, আপনি যেই পণ্যটা বিক্রি করলেন সেটার উৎপাদন খরচ বা এটা খরচ কত ছিল। বুঝতে পারছেন? জি স্যার। এটাকে ডিভাইড করতেছি এভারেজ ইনভেন্টরি। এভারেজ ইনভেন্টরি মানে ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি। এটাকে আমরা দুই দিয়ে ডিভাইড করলে আমরা পাবো এভারেজ ইনভেন্টরি। আপনাকে এভারেজ এবং আপনার ওপেনিং এন্ডিং দুইটাই দেওয়া থাকবে, সব ইনফরমেশনই দেওয়া থাকবে, আপনার শুধু ডিভাইড করে অ্যানসারটা বের করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। ইনভেন্টরি টার্নওভার দিয়ে আমরা কি মেজার করতে পারি একটা বিজনেস প্রতিষ্ঠানের? দেখেন এখানে বলছে মেজার দ্য লিকুইডিটি অফ দ্য ইনভেন্টরি। ইনভেন্টরি লিকুইডিটিটা এখানে মেজার করা, ইট ইজ কম্পিউটেড। ওকে, ইনভেন্টরি লিকুইডিটি কিভাবে মেজার করা হয়? তার মানে হলো আপনার যে ইনভেন্টরিটা আছে এটা কতবার কস্ট অফ গুডস সোল্ডে পরিণত হয়। এটাও যখনই টার্নওভার আছে সেটা আমাদের টাইমসে আসবে। টাইমস মানে হলো আপনার ইনভেন্টরি যত বেশিবার কস্ট অফ গুডস সোল্ডে পরিণত হবে ততই তো ভালো, নাকি? মানে আপনি ততবার বিক্রি হচ্ছে, আপনি ইনভেন্টরি কস্ট অফ গুডস হলে কনভার্ট হওয়া মানে কি বিক্রি হয়ে যাচ্ছে, নাকি ইনভেন্টরি বেশি থাকলে রাখলে আমার জন্য ভালো হবে? কোনটা ভালো হবে? ইনভেন্টরি মজুদ রেখে দেওয়া ভালো হবে নাকি ইনভেন্টরি বিক্রি করে দেওয়াটা ভালো হবে? বিক্রি করে দেওয়াটা। এটা মেজার করা হয় যে আপনি আপনার ইনভেন্টরিটা কতবার কি করতেছেন কস্ট অফ গুডস সোল্ডে পরিণত করতেছেন বা কনভার্ট করতেছেন। বুঝতে পারছেন?
জি স্যার। তো আপনার এটা যত বেশি টাইমস হবে, যত বেশি বার আপনি করতে পারবেন একটা নির্দিষ্ট টাইমে, ততই আপনার জন্য, বিজনেসের জন্য এটা ভালো। মানে ওইটা বলবো আমরা, ওইটাই ইনভেন্টরি লিকুইডিটি মেজার করা যাচ্ছে, যে ইনভেন্টরিটা কতবার আপনার কি কস্ট অফ গুডস সোল্ডে পরিণত হবে। কারণ আপনার ইনভেন্টরি বিক্রি হলেই আপনি এরপরে আপনি কি করবেন, এটা ক্যাশে পরিণত হচ্ছে, অথবা আপনি যদি অ্যাকাউন্টস রিসিভেবলেও যদি পরিণত হয়, তাহলে আপনি টাকাটা তো অলমোস্ট আদায় করতে পারবেন, অ্যাটলিস্ট এতে বিক্রি হইতে হবে নাকি। জি স্যার। সো দিস ইজ কল্ড ইনভেন্টরি টার্নওভার। কারো কনফিউশন থাকলে বলতে পারেন। ওকে, আমাদের লিকুইডিটি রেশিও কিন্তু শেষ। লিকুইডিটি রেশিও এগুলোই ছিল আপনার, কারেন্ট রেশিও, অ্যাসিড টেস্ট, রিসিভেবল টার্নওভার, ইনভেন্টরি টার্নওভার। কোন কনফিউশন আছে এই লিকুইডিটি রেশিও? না স্যার। কনফিউশন না থাকলে আমরা প্রফিটেবিলিটি রেশিওতে চলে যাব। প্রফিটেবিলিটি রেশিওর প্রথমটাই হলো আপনার প্রফিট মার্জিন। প্রফিটের রেটটা আমরা এখান থেকে বের করতে পারবো। প্রফিট মার্জিনের ফর্মুলা দেখেন, প্রফিট মার্জিন অন সেলস ইকুয়ালস টু নেট ইনকাম ডিভাইডেড বাই নেট সেলস। আমরা যদি নেট ইনকামকে নেট সেলস দ্বারা ডিভাইড করি, তাহলে তো আমরা একটা কিছু পাবো, ফ্র্যাকশন পাবো। ওই ফ্র্যাকশনটা আমরা যদি 100 দিয়ে গুণ করলে আমরা পার্সেন্টেজ পাচ্ছি, তাই না? জি স্যার। যদি কেউ ফ্র্যাকশনে রাখতে চান, মনে করেন 0.10 আসছে, তার মানে কি, এটা যদি আমি পার্সেন্টেজে নিয়ে আসি তাহলে কি হবে, 10%, তাই না? জি স্যার। তার মানে কি, আমরা পার্সেন্টেজে বের করলে আমাদের সুবিধা হবে, আমাদের বুঝতে পারবো তাহলে এটা নেট প্রফিট মার্জিনটা কত, 10%। আমরা প্রফিট মার্জিন কত, 10%, মানে আপনারা, ওরা সেল করে 10% ইনকাম করে, বুঝলেন কত টাকা সেলের, কত টাকা ইনকাম। তাহলে দুটো রেশিও হলো আমরা সেলের 10% ইনকাম হয়। বুঝতে পারছেন সবাই? জি স্যার। তারপরে অ্যাসেট টার্নওভার, এটাও একটা কি প্রফিটেবিলিটি রেশিও। অ্যাসেট টার্নওভারটা কি, এটা আমরা এটা আগে দেখলাম না, ইনভেন্টরি টার্নওভার দেখেছি, আর কি টার্নওভার দেখছি, রিসিভেবল টার্নওভার দেখেছি, এরকম একটা হলো আপনার প্রফিটেবিলিটি রেশিওর আরেকটা আছে অ্যাসেট টার্নওভার। এই টার্নওভারটাই হলো আপনার টাইমসে হয়। যেরকম আপনার টাইমসে থাকলে আপনার বুঝতে সুবিধা হয়। যেমন আপনার অ্যাসেট টার্নওভার ফর্মুলা নেট অ্যাসেট ডিভাইডেড বাই এভারেজ, সরি নেট সেলস ডিভাইডেড বাই এভারেজ অ্যাসেট। আপনার নেট সেলসটাকে আমরা কি দিয়ে ডিভাইড করতেছি, এভারেজ অ্যাসেট। এভারেজ অ্যাসেট মানে হলো প্রিভিয়াস ইয়ারের অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট ইয়ারের অ্যাসেট। 2 বছরের অ্যাসেট যদি দেওয়া থাকে, দুইটা যোগ করে 2 দিয়ে ডিভাইড করলেই আমরা এভারেজ অ্যাসেটটা পেয়ে যাচ্ছি। অথবা যদি 1 বছরের ইনফরমেশন দেওয়া থাকে, আপনার নেট অ্যাসেটকে ওই বছরের অ্যাসেট দ্বারা, নেট সেলসকে ওই বছরের অ্যাসেট দ্বারা ডিভাইড করলেও আমরা পেয়ে যাচ্ছি অ্যাসেট টার্নওভার পেয়ে যাচ্ছি। মানে আপনার অ্যাসেট ইউজ করে আমি কতবার সেল করতে পারবো, আমার যে অ্যাসেট আছে ওই অ্যাসেটটা ইউজ করে আমি কতবার সেল করতে পারতেছি, সেল জেনারেট করতে পারতেছি। বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবাই? হ্যালো, দেখেন লেখেন, অ্যাসেট টার্নওভার মেজার্স হাউ এফিশিয়েন্টলি এ কোম্পানি ইউজেস ইটস অ্যাসেট টু জেনারেট সেলস। মানে আপনি আপনার বিজনেস প্রতিষ্ঠানের অ্যাসেটটা কতটা ইফিশিয়েন্টলি, কতটা প্রপার ওয়েতে ইউজ করে আপনি আপনার সেলসটা জেনারেট করতে পেরেছেন বা সেলস করতে পেরেছেন। যত বেশি সেলস করতে পারবেন ততই লাভ, ততই একটা বিজনেসের প্রফিটেবিলিটিটা বোঝা যাবে নাকি। হ্যালো, বুঝতে পারছেন সবাই? জি স্যার, বোঝা যাচ্ছে। জি স্যার। জি স্যার। দেখেন এখানে দেখেন, এই যে টাইম, যখনই টার্নওভার আসবে তখন আপনাদের টাইমস দিলে আপনাদের জন্য সুবিধা হয়ে যাবে। তারপরে দেখেন রিটার্ন অন অ্যাসেট, এটাকে সংক্ষেপে বলা হয় আর ও এ। আমি যদি সংক্ষেপে বলেন আর ও এ, এটাকে বোঝা যায় রিটার্ন অন অ্যাসেট। আর এই রিটার্ন অন অ্যাসেটস আর ও এ, এটার ফর্মুলা হলো এভারেজ অ্যাসেট,
সরি নেট ইনকাম ডিভাইডেড বাই এভারেজ অ্যাসেট, অথবা যদি 1 বছরের ডাটা থাকে নেট ইনকামকে অ্যাসেট দ্বারা, টোটাল অ্যাসেট দ্বারা আমরা ডিভাইড করলেই আমি পেয়ে যাব রিটার্ন অন অ্যাসেট। বুঝতে পারছেন? মানে আমি অ্যাসেট ইউজ করে আমি কত টাকা প্রফিট করতে পেরেছি, অ্যাসেট ইউজ করে আমার। অথবা এভারেজ অ্যাসেট কোনটা, আমি 2 বছরের অ্যাসেট যদি দেওয়া থাকে তাহলে 2 বছরের অ্যাসেটটা যোগ করে, টোটাল অ্যাসেট যোগ করে 2টা ডিভাইড করব, তাহলে আমি এভারেজ অ্যাসেট পেয়ে যাব। এখন ওই অ্যাসেট ইউজ করে আমার প্রফিট কতটুকু জেনারেট হয়েছে, বুঝতে পারছেন? সেটা হলো রিটার্ন অন অ্যাসেট। যেমন প্রথমটা আমরা বের করেছিলাম সেলস ইউজ করে কত টাকা প্রফিট আসছে, আর এটা হলো আপনার অ্যাসেট ইউজ করে কত টাকা প্রফিট আসছে, বুঝতে পারছেন? আর আগেরটা কি ছিল? অ্যাসেট টার্নওভার। অ্যাসেট টার্নওভার কি ছিল? অ্যাসেট টার্ন হলো আপনার অ্যাসেট টোটাল অ্যাসেট করে কতবার সেলস করতে পারছেন। মানে অনেকভাবেই আমরা এটা কি, অনেক ডাইমেনশনে বলে, মানে অনেকভাবেই আমরা কি করতে পারি, আমরা একটা কোম্পানির প্রফিটেবিলিটি মেজার করতে পারি, বুঝতে পারছেন? আর এটা হলো রিটার্ন অন কমন স্টক হোল্ডার ইকুইটি, অথবা রিটার্ন অন ইকুইটি বলতে পারি আমরা সংক্ষেপে। ইংলিশে আমরা বলতে পারি রিটার্ন অন ইকুইটি বা আরওই, এটাকে সংক্ষেপে বলা হয় আরওই, রিটার্ন অন ইকুইটি। এটার ফর্মুলা কি? আপনার নেট ইনকাম ডিভাইডেড বাই এভারেজ কমন স্টক ইকুইটি। তার মানে হলো আপনার ইকুইটি, যে ওনার্স ইকুইটি আছে না, ওনার্স ইকুইটি পার্ট, যেমন লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি মিলেই তো একটা কোম্পানি টোটাল অ্যাসেটের সমান হয়, তাই না? এটা শুধু আপনার ইকুইটি। এর আগেটা দেখছি আমি টোটাল অ্যাসেট ইউজ করে কত টাকা নেট ইনকাম করতে পারছি, আর এখানে আমরা দেখব আমরা ইকুইটি ইউজ করে আমরা কত টাকা নেট ইনকাম বা নেট প্রফিট করতে পারছি, এই রেটটা দেখব, বুঝতে পারছেন? জি স্যার। কার কনফিউশন থাকলে বলতে পারেন। রিটার্ন অন কমন স্টক অর ইকুইটি উইথ প্রেফার্ড স্টক। ওকে, প্রেফার্ড স্টক হলো আপনার এটা কোম্পানি, তো কোম্পানির প্রেফার্ড স্টক বাদ দিয়ে এটা আমাদের না করলেও হবে, সমস্যা নাই, এটা আমরা এটা স্কিপ করতে পারি। তারপরে হলো আপনার আর্নিংস পার শেয়ার, ইপিএস। ইপিএস এর নাম শুনেছেন কখনো কারো কোনো জায়গায়? আপনারা হয়তো নাও শুনতে পারেন, বিকজ আপনার তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তো আপনারা তো অনেকে বিজনেস তো করেন না, শেয়ারের বিজনেস তো কেউ করেন না, করেন? বিজনেস করি ভাই, শেয়ার বিজনেস এরকম না। হ্যালো, কি বললেন? বিজনেস করা হয় কিন্তু শেয়ার বিজনেস করা হয় না। কারোর আচ্ছা, সাথে শেয়ার বিজনেস করি। শেয়ার বিজনেস করা হয় না। শেয়ার বিজনেস হলো, শেয়ার বিজনেসটা কি হয় তো বুঝেন? মাল্টিপল আমার হচ্ছে অনার থাকতে পারে, হ্যাঁ মানে মাল্টিপল অনার থাকতে পারে, একাধিক। হ্যাঁ, শেয়ার বিজনেস কিভাবে করে জানেন? আপনাদের আইডিয়া আছে? শেয়ার দ্বারা এইটুকুই বুঝাচ্ছি, বুঝতে পারছি আর কি। আর এছাড়া আদার শেয়ার হলো একটা বিজনেস কোম্পানি হয়, একটা বিজনেসে তো কোম্পানি দুই ধরনের, একটা প্রাইভেট লিমিটেড, একটা পাবলিক লিমিটেড। পাবলিক লিমিটেড কোম্পানি তাদের কি করে, ক্যাপিটাল বা মূলধন তারা সংগ্রহ করে পাবলিকের কাছে শেয়ার বিক্রি করে। তার মানে হলো আমি আপনি চাইলে যে কোনো একটা কোম্পানির শেয়ার কিনতে পারি। শুধু নট অনলি শুধু বাংলাদেশের শেয়ার আপনি কিনতে পারেন না, এখন আপনার ওয়ার্ল্ড ওয়াইড আপনি বিদেশেরও শেয়ারও কিনছেন, মাইক্রোসফট, অ্যাপল, এগুলোরও আপনি ই করতে পারেন, শেয়ার কিনতে পারেন, বুঝতে পারছেন? এখন আমি যদি বাংলাদেশের কথাই বলি, যে বাংলাদেশে অনেক পাবলিক লিমিটেড কোম্পানি আছে যারা স্টক এক্সচেঞ্জের লিস্টেড। এরকম স্টক এক্সচেঞ্জ আপনারা ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জের নাম শুনেছেন নাকি শুনেন নাই? শুনেছি স্যার। শুনেছেন আপনারা? এটা নিউজে দেখবেন, নিজে দেখেন, স্ক্রলে দেখা যায় যে শেয়ারে কোন শেয়ারের প্রাইস বেড়েছে, কোন শেয়ারের প্রাইস কমেছে, এগুলোও কি লক্ষ্য করেন না নাকি? নিউজে নিউজে বা আপনার আপনার মিডিয়াতে দেখবেন নিচে গ্রাফিক্যাল ভাবে দেখা হয় কিন্তু আসলে ওইভাবে বুঝি না। বুঝেন না, রাইট? সো এটা হলো আপনার যে ওখানে দেখেন লাল দেওয়া থাকে, আবার কিছুটা সবুজ। লাল দেওয়া থাকলে মনে করবেন ওইটা হলো শেয়ারের প্রাইস কমে গেছে ওই সময়, ওই দিন। আবার সবুজ থাকলে মনে করবেন ওই শেয়ারের প্রাইস বেড়ে গেছে,
বুঝতে পারছেন? কালার একটা লাল কালার থাকে আর রেড কালার থাকে, স্কলে দেখেন চলতেই থাকে, যখন সন্ধ্যার পরে দেখবেন আপনি দেখবেন বা আপনি একদিন সারা দিনও থাকে, যখন লেনদেন হয় তখন হলো দিনের বেলা লেনদেন হয়, এবং ওইটা আপনার ওই শেয়ারের প্রাইসের দাম বাড়লো কি কমলো কি না ওইটা আপনার। সো কেউ চাইলে শেয়ার তো কিনতেও পারে, আবার ইনস্ট্যান্টলি শেয়ার বিক্রি করেও দিতে পারে। মনে করেন আপনার শেয়ার কিনেছিলেন 10 টাকা দিয়ে, একটা কোম্পানির শেয়ার ছিল 10 টাকা, এখন কোম্পানির শেয়ারটার দাম বেড়ে হয়েছে 50 টাকা, আপনি কি করলেন, সরি 15 টাকা, আপনি কি করলেন, ওইটা শেয়ারটা বিক্রি করে ফেললেন, তাহলে প্রতি শেয়ারে আপনার 5 টাকা করে লাভ হবে। এভাবেই শেয়ারে বিজনেস করে, যে শেয়ার কিনে রাখলাম, শেয়ার কিনে এনে পরে দাম বাড়লে এটা বিক্রি করে দেয়। এখন এটা রিস্কটা কি, দাম কমতেও পারে, দিস ইজ দ্য রিস্ক। বুঝতে পারছেন? দাম বাড়তেও পারে একটা শেয়ারের, আবার দাম কমতেও পারে। এখন এই যে যারা শেয়ারের বিজনেস করে তারা একটা জিনিস মাস্ট দেখে, সেটা হলো ইপিএসটা দেখে, একটা কোম্পানির আর্নিং পার শেয়ার কত। একটা কোম্পানির আর্নিং পার শেয়ার যত বেশি হবে আপনার, তখন ওইটার আপনার ঝুঁকি তত কম হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবাই? এটা হলো প্রতিটা শেয়ারের এগেনস্টে তাদের প্রফিট কত, তা প্রতিটা এগেনস্টের যদি প্রফিট বেশি হয় তাহলে যদি ভালো, নাকি প্রফিট কম হলে ভালো, কি মনে হয়, কমন সেন্স কি বলে? বেশি হলে ভালো, কারণ তাদের সিকিউরিটি বাড়তেছে, কারণ রাইট, তাদের হচ্ছে রাইট, মালিকানা অর্থ রাইট। বাড়লে তাদের প্রতি আমি আস্থা রাখতে পারবো। তার মানে প্রতি Backup শেয়ারের plan এগেনস্টে প্রফিট যত বাড়বে আপনি মনে করবেন এই কোম্পানি আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে, মানে এটার improvement শেয়ারের করবে। এগেনস্টে ইমপ্রুভমেন্ট দিকে আছে, তখনই আপনি এই কোম্পানিতে ইনভেস্ট করবেন। আর যদি মনে করেন আপনি যদি এইসব ইপিএস টিপিএস কিছুই বুঝেন না, আপনি মনে হলো একটা শেয়ার কিনে ফেললেন, মানে এই যে আমরা যেগুলো রেশিওগুলো পড়াচ্ছি, শুধু রেশিও অ্যানালাইসিস না, একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অনেকগুলো অ্যানালাইসিস আছে, আমি তো একটা পার্টিকুলারলি রেশিও দেখাচ্ছি, আরো অনেকগুলো আছে, যেমন কমন সাইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আর তো আপনারা অ্যাকাউন্ট, আপনারা তো বিজনেসের স্টুডেন্ট না, আপনারা লোক সিএ, আপনারা হলো সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তো আপনাদের যদিও এত ডিপলি তো যাওয়ার কোনো স্কোপ নাই, সেই জন্য আমরা এটা দেখাই না, আমরা নর্মালি কিছু রেশিও দেখাই আপনাদের বোঝানো হয়। বুঝতে পারছেন? যেমন আর্নিং পার শেয়ারের ফর্মুলা হলো নেট ইনকাম ডিভাইডেড বাই ওয়েটেড এভারেজ কমন শেয়ার আউটস্ট্যান্ডিং, মানে হলো আপনার, এটা হলো নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং, আপনার ওই প্রতিষ্ঠানের কত প্রফিট হয়েছে সেটাকে আমি ওই কোম্পানির নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং দ্বারা যদি ডিভাইড করি, তাহলে আমি পার শেয়ার পেয়ে যাব কতটা, প্রতি শেয়ারে কত টাকা ইনকাম আসছে, তাই না? বুঝতে পারছেন? তার মানে কি, এটা কি করব, আমি ওই কোম্পানির প্রফিটটাকে আমরা ডিভাইড করব নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং মানে হলো ওইদের কয়টা শেয়ার আপনার মার্কেটে আছে ওই শেয়ার দ্বারা, মানে মার্কেটে মনে করেন 20,000 শেয়ার আছে, আর আপনার প্রফিট কত হয়েছে, সে ফর এক্সাম্পল আপনার প্রফিট হয়েছে আপনার 5,000 টাকা, তাহলে 5,000 টাকা দিয়ে আমি ডিভাইড করব নাম্বার অফ শেয়ার 20,000 শেয়ার দ্বারা, তাহলে আমি যেটা পাবো প্রতিটা শেয়ারের এগেনস্টে আমার এত টাকা প্রফিট হয়েছে, ইজিলি বের করতে পারতেছি নাকি? বুঝতে পারছেন সবাই, নাকি বুঝেন নাই? জি স্যার। নেক্সট হলো প্রাইস আর্নিংস রেশিও, এটাকে সংক্ষেপে বলা হয় পিই রেশিও। এটাও দেখা হয় একটা শেয়ারে, যখন যারা কিনবে বেচবে তারাও এই রেশিওটা দেখে, প্রাইস আর্নিং রেশিও দেখে। বুঝতে পারছেন? প্রাইস মানে প্রাইস এবং আর্নিং এর ভিতরে রেশিও। আর্নিংটা কোনটা, এই আর্নিংটা হলো যে ইপিএসটা, এখানে আর্নিংসটা কি এখানে ইপিএস, আর প্রাইসটা কোনটা, প্রাইস হলো মার্কেট প্রাইস, বর্তমানে এটার মূল্য কত। ওইটা আমি বললাম আপনি মার্কেটে শেয়ার ছেড়েছিলেন 10 টাকা দিয়ে, এখানে এটা কেনা বেচা করতে 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 এখন এই শেয়ারের দাম হলো 15 টাকা বা 20 টাকা। শেয়ারের প্রাইস কিভাবে বাড়ে এটা তো জানেন, এটা এটা কি জানেন? এটা অনেকটা ডিপেন্ড করে স্যার আমার ডিমান্ড। রাইট, ডিমান্ড এন্ড সাপ্লাই এর উপরে ডিপেন্ড করে। ইকোনমিক্সে পড়েছেন না, ডিমান্ড এন্ড সাপ্লাই পড়েছেন ইকোনমিক্সে? জি স্যার, ডিমান্ড আর সাপ্লাই। হ্যাঁ রাইট, ওইটা হলো আপনি মনে করেন মার্কেটে শেয়ার আছে 20,000 শেয়ার একটা কোম্পানি, সে ফর এক্সাম্পল, এখন আপনার ওই 20,000 শেয়ারের প্রতি অনেকেই আপনার কি আছে, ডিমান্ড আছে, সবাই চাই ওইটা কিনতে চায়। এখন
কিনবে কিভাবে? মনে করেন 10 টাকার শেয়ার চলতেছে, একজন বললো, একজন বিড দেয় এখানে, বুঝতে পারছেন? এটা আপনার সফটওয়্যারেই করা হয়, আপনি বিড দিয়ে দিতে পারেন। আপনি 10 টাকার শেয়ার আপনি যদি মনে করতে চান আপনি 12 টাকায় কিনবেন, আবার কেউ বললো না আমি কি করব, আমি 13 টাকায় কিনবো, কেউ বললো না আমি 14 টাকায় কিনবো, কেউ বললো আমি 15 টাকায় কিনবো। এরকম করে করে যদি মনে করেন একজন 20 টাকায় আসলো, সে ফর এক্সাম্পল, একজন যিনি সেলার সে যদি 20 টাকায় সেল করে দেয় তখনই, তখন ওই শেয়ারের প্রাইস হয়ে যায় 20 টাকা। বুঝতে পারছেন? তার মানে কি, ওই কোম্পানির শেয়ারের প্রতি যত ডিমান্ড থাকবে ওই সেটা একটা দেখবেন কন্টিনিউয়াস বেসিসে ওটা কি হয়, ব্রেক ইভেন, সরি, ইকুইলিব্রিয়াম চলে আসে। কন্টিনিউয়াস বেসিসে ওরা কি আপনার ডিমান্ড সাপ্লাইয়ের উপরে একটা প্রাইসিং করে ফেলে। ওরা সফটওয়্যার এটা সফটওয়্যারের সাথে কি এটা অটোমেটিক্যালি সবসময় হতেই থাকে। এটা দেখবেন ডিএসসির সফটওয়্যার আছে, প্রত্যেকটা ইয়েরই সফটওয়্যার আছে, এটা আপনার সবসময় ওইখানে এইভাবে কেনা বেচা করা হয়। বুঝতে পারছেন সবাই? জি স্যার। যেমন মার্কেট প্রাইস পার শেয়ার, আপনি প্রতিটা মার্কেট শেয়ারের প্রাইসের সাথে আমি ডিভাইড করব কি দ্বারা, ইপিএস দ্বারা, আর্নিং পার শেয়ার দ্বারা। তাহলে আমি যেটা পাবো সেটা হলো প্রাইস, মানে এখানে মার্কেট প্রাইস, আর্নিংস মানে এখানে পার শেয়ার আর্নিংস। তাহলে আমি মার্কেট প্রাইস এবং পার শেয়ার আর্নিংস এর একটা রেশিও পেয়ে যাচ্ছি। তাহলে মার্কেট প্রাইস অনুযায়ী পার শেয়ার, তখন আপনি দেখতে পারবেন যে এই কোম্পানির প্রাইস আর্নিং রেশিওটা কি ওভারস্টেটেড নাকি আন্ডারস্টেটেড, মানে কোন অবস্থায় আছে, এটা আপনি অ্যানালাইজ করতে পারবেন। তারপর হলো পে আউট রেশিও। পে আউট রেশিওটা কি, ক্যাশ ডিভিডেন্ড ডিভাইডেড বাই নেট ইনকাম। মানে একটা কোম্পানি, দেখেন আপনি শেয়ার তো দুই ভাবে আপনি ইনকাম করতে পারেন শেয়ার কিনে। একটা হলো আপনার ক্যাপিটালাইজেশন করে, দ্যাট মিনস আপনি শেয়ারের প্রাইস বাড়লে আপনি কি করতে পারেন, শেয়ারটা বিক্রি করে দিতে পারেন, তখন আপনি একটা ক্যাপিটাল গেইন হয়, এটাকে বলা হয় ক্যাপিটাল গেইন। আর একটা হলো কোম্পানি যখন প্রফিট হয়, যারা শেয়ার হোল্ডার আছে, ওই কেন শেয়ার কিনেছেন মানে কি, আপনি কোম্পানির মালিক, আপনাকে কি করবে, ওই শেয়ারে আপনার প্রফিটের একটা অংশ ওই শেয়ার হোল্ডারদের কাছে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, সেটাকে বলা হয় ডিভিডেন্ড, বা বাংলায় বলা হয় লভ্যাংশ। বুঝতে পারছেন? তো আমরা এখন যে ক্যাশ ডিভিডেন্ড ডিভাইডেড বাই নেট ইনকাম, মানে আপনার নেট ইনকামের তুলনায় আপনি ক্যাশ ডিভিডেন্ড কত দিয়েছেন, তার মানে কি আপনি ক্যাশ ডিভিডেন্ড দিলেই সেনা আপনি কি মনে করবেন আপনার প্রফিট হইতেছে, প্রফিটে আপনি ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করতেছেন, তার মানে কি সেটাও আপনার একটা ক্রাইটেরিয়া আপনার ওই শেয়ার, ওই কোম্পানির এবার একটা কোম্পানিকে জাজ করার জন্য। বুঝতে পারছেন সবাই? এটা হলো পে আউট রেশিও, যে আপনি ক্যাশ ডিভিডেন্ড কত দিয়েছেন এগেইনস্ট ইওর নেট ইনকাম। এটা আমরা পার্সেন্টেজে বের করতে পারি, পার্সেন্টেজ বের করলে আমাদের সুবিধা হবে বুঝতে যে এত পার্সেন্টেজ দেওয়া আছে। তো এগুলো যেটা আলোচনা করলাম সবই কি রেশিও বলেন তো, এগুলো সব কি রেশিও আন্ডারে? মানে ইকোনমিক্স এর একটা ব্যাপার আসছে অবশ্যই। স্যার লিকুইড রেশিও না? না, আমরা এখনো করেছি প্রফিটেবিলিটি রেশিও আন্ডারে, যে দেখেন পে আউট রেশিও পর্যন্ত করেছি আমরা। লিকুইডিটি রেশিও করলাম 4টা, তো হয়ে গেছে। তারপর আমরা কি করলাম, প্রফিটেবিলিটি রেশিও করেছি আপনার এগুলা। এখন আমরা দুইটা দেখবো, সলভেন্সি রেশিও, বা এই কোম্পানির লং টার্মে তাদের ডেপ্ট পরিশোধ করার ক্ষমতা আছে কিনা সেটা মেজার করার জন্য যেটা করা হয় সেটাকে বলা হয় সলভেন্সি রেশিও। প্রথমটাই হলো ডেপ্ট টু টোটাল অ্যাসেট। ভেরি ইজি, টোটাল অ্যাসেটের তুলনায় তাদের টোটাল ডেপ্ট কত। আমরা যদি দেখি যে টোটাল অ্যাসেটের তুলনায় টোটাল ডেপ্ট 40%, অথবা আপনার 50%, অথবা 60%। যত বেশি ডেপ্ট হবে তত বেশি রিস্কি থাকবে কোম্পানিটা। অ্যাসেটের তুলনায় ডেপ্ট যত কম, মানে যত কম মানে কি আপনি একটা কি টলারেবল একটা রেঞ্জে থাকতে হবে, যেটাকে আমরা টলারেট করতে পারি। বুঝতে পারছেন? জি স্যার। টোটাল অ্যাসেট টোটাল ডেপ্ট ডিভাইড বাই টোটাল অ্যাসেট। আপনার একটা টোটাল ডেপ্ট, এখানে কোনটা টোটাল ডেপ্ট হলো যে টোটাল আপনার লায়াবিলিটিসটা, আপনার কারেন্ট লায়াবিলিটি প্লাস লং টার্ম লায়াবিলিটি দুটো যোগ করে আমরা এখানে টোটাল ডেপ্টটা পাবো। মানে আমরা দুটো তো পার্ট একটা ব্যালেন্স শিটের, এক পাশে অ্যাসেট, এখানে আপনি টোটাল অ্যাসেটটা বসাবেন,
আর এক পাশে কি আপনার থাকে লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। ইন টোটাল লায়াবিলিটিসটা এটা টোটাল ডেট। ডেপ্ট এন্ড লায়াবিলিটি সেম, সিমিলার টার্ম, সিমিলারলিতে ইউজ হয়, বুঝতে পারছেন? ডেপ্ট অথবা লায়াবিলিটি, বুঝতে পারছেন সবাই? একই। তাহলে দায়ের তুলনায় আমাদের অ্যাসেট কতটুকু আছে সেটা আমরা বের করতে পারবো। আমরা তাহলে বুঝতে পারবো যে কোম্পানিটা আসলে কতটুকু রিস্কি, বা ওটা দায় পরিশোধ করার ক্ষমতা তাদের অ্যাসেট দ্বারা করতে পারবে কিনা, সেই অ্যাবিলিটি আছে কিনা সেটা দেখতে পারবো আমরা। আরেকটা হলো আপনার টাইম ইন্টারেস্ট আর্ন। এটা কি? এটা হলো আমরা তো দেখলাম যে ওদের দায় পরিশোধ করার ক্ষমতা তাদের টোটাল অ্যাসেটের দিয়ে, মানে টোটাল অ্যাসেট দায় এবং টোটাল অ্যাসেট একটা রিলেশনশিপ দেখলাম বা রেশিও দেখলাম। এখন আমরা এটা দেখবো ওদের ইন্টারেস্ট দেওয়ার ক্ষমতা আছে কিনা। কারণ আপনি তো দায় তো পরিশোধ করতে তো হবেই, এর সাথে আপনার কি পরিশোধ করতে হবে? ইন্টারেস্টও পরিশোধ করতে হবে। এখন একটা কোম্পানি বা একটা ব্যাংক বা একটা আর্থিক প্রতিষ্ঠান থেকে যখন আপনি লোন নেবেন, তখন ওরা দুইটাই দেখে, আপনার দায় পরিশোধ করার মতো মতো আপনার টোটাল পর্যাপ্ত অ্যাসেট আছে কিনা, এবং আপনার যে সুদ বা ইন্টারেস্ট এইটা পরিশোধ করার মতো আপনার কি আছে কিনা, পর্যাপ্ত প্রফিট আছে কিনা, আর্নিং আছে কিনা। তাহলে আমরা ইন্টারেস্টটা দিব কোত্থেকে? ইন্টারেস্ট দিব আমরা প্রফিট থেকে। তাহলে ওই প্রফিট আমাদের এই দেখবো। এখন আমাদের দেখেন এই যে ফর্মুলা দেখেন, টাইমস ইন্টারেস্ট আর্নের ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স এন্ড ইন্টারেস্ট এক্সপেন্স। তো আমরা যখন নেট ইনকামটা আছে ওটা কি, ওইখান থেকে আমরা ইন্টারেস্ট এবং ইনকাম ট্যাক্সটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দেখাবো। ইনকাম ট্যাক্স এবং ইন্টারেস্ট বাদ দিয়ে যেই পোরশনটা, সেটাই হলো আমাদের ইনকাম বিফোর ইনকাম ট্যাক্সেস ইন্টারেস্ট এক্সপেন্স। ওইটাকে ডিভাইড করব কি দিয়ে? ইন্টারেস্ট এক্সপেন্স দিয়ে। তাহলে আমরা দেখবো যে এই যে ইন্টারেস্ট এক্সপেন্সটা তাদের যে ইনকাম ট্যাক্স ইন্টারেস্ট এক্সপেন্সের যে আর্নিংটা আছে ওটা মানে ওটা থেকে তাই ইন্টারেস্ট এক্সপেন্সটা পরিশোধ করতে পারবে কিনা, বুঝতে পারছেন? Provide an indication of the company's ability to meet interest payment as they come due. তারা কি ইন্টারেস্ট পেমেন্ট করবে, বুঝতে পারছেন সবাই? জি টাইম স্যার। ইন্টারেস্ট আর্নটা। ওকে, এগুলাই হলো আমাদের রেশিও। কার কোনো কনফিউশন বা কোনো কোয়ারিজ, কোনো এক্সপ্লানেশন যদি দরকার হয় বলতে পারেন। নেক্সট ক্লাসে আমরা একটা ম্যাথ করাবো, একটা কি দুইটা ম্যাথ করাবো রিগার্ডিং রেশিও, দ্যাটস ইট। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপর উইকে পরে বলেছি তো, তারপরে উইকের একটা ক্লাসে আমরা ক্লাস টেস্ট নিব, আর একটা ক্লাসে আমরা রিভিউ করে দেব। ক্লাস টেস্ট গুলো তো বেস টু কাউন্ট হয় তাই না? হ্যাঁ, টেস্ট টু কাউন্ট করা হবে, সমস্যা নেই। মানে কেউ যদি চাই যে আরেকটা ক্লাস টেস্ট দিবে না, সে দুইটা দিয়ে রাখছে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে? প্রবলেম আর কি, আপনারা যদি সেফ থাকতে চান তাহলে তো আমি তো প্রবলেম তো দেখি না। আর যদি বলেন যে আমি আসলে একটু প্রিপারেশন নিয়ে ক্লাস টেস্টটা একটু দেখি কেমন হয়, একটু বা একটু পড়াশোনা করে, তাহলে আপনার সেমিস্টার ফাইনালের প্রিপারেশনটাও হয়ে যাচ্ছে। মানে মানুষের তো একটা লাগে, মানে একটা স্টিম লাগে, তাই না? আপনার তো আমাদের যে এইসব অ্যাসেসমেন্ট এগুলা কেন, মানে আপনাদের তো কিছুটা আদায় করতে তো হবে। খালি ক্লাসই নিলাম আর আপনারা কি বুঝলেন না, জানলেন না, শিখলেন কিনা, তো এটা একটা দেখার বিষয় আছে না? মানে এগুলো অ্যাসেসমেন্ট তো আপনার মানে ইন প্রোগ্রেস, তার মানে কি এটা আপনার আপনার পারফরমেন্সটা আপনি কি আপনার ইন ক্লাসেই আমরা অনেকটা মেজার করে নিই, বুঝতে পারছেন? কি হয়েছে, কে হ্যান্ড রেজ করেছে, কারা কারা? আর যদি কিছু না থাকে আমরা তাহলে শেষ করে দেবো আজকে। শাহরিয়ার, শাম্মী আক্তার, কি বলেন? স্যার এখন কি প্রেজেন্ট নেবেন? হ্যাঁ, এখন প্রেজেন্ট নেব। স্যার আমার এই 3টা থেকে ল্যাব আছে তো অফলাইন, এর জন্য স্যার প্রেজেন্টে যদি আগে নিয়ে নিতেন আমার। 3টা এখনো বাজে নাই, আর অনেক টাইম আছে। প্লিজ স্যার, বাসে বেরোতে হবে তো। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। আমরা এখন যেটা করব প্রেজেন্ট নিব, বুঝতে পারছেন?